আসেন আল্লাহর নামে শুরু করি। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার হয়েছে। এইমাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের খবর হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল মাসুদ করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করার পর 2 বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। এসটিএফ জানায়, তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদদের সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী হাদিকে হত্যা করেন এবং পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসেন তারা। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া। টাস্ক ফোর্স জানায়, এই বিষয়ে একটা মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে, কিন্তু এখন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে যে গ্রেপ্তার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এইটা একটা বড় অগ্রগতি, কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছিল না সেটা নিয়ে বাংলাদেশে রীতিমতো আন্দোলন করছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং নানা ধরনের সেই নির্বাচনের আগে যমুনা ঘেরাও, সেখানে অপ্রীতিকর ঘটনা, এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছিল বিচারের ব্যাপারে। আশা করা যায় যে প্রধান 2 আসামি গ্রেপ্তার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া এই নতুন সরকার, বিএনপি সরকারের মাধ্যমেই হবে, এবং নিশ্চয়ই এই বিষয়ে অন্তত সরকারকে আর দখল পোহাতে হবে না বা অপবাদ বইতে হবে না যে তারা ওসমান হাদির বিচার করছে না। আগেই অন্তর্বর্তী সরকার অবশ্য বলেছিল যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে অপরাধীদেরকে ধরার জন্য, এবং তাদের সন্দেহ ছিল যে তারা ভারতে পালিয়ে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ ভারত বিরোধী একটা প্রচারণা চালায়, এবং প্রথম আলো, ডেইলি স্টারে হামলা চালায়, ছায়ানট, উদীচিতেও হামলা চালানো হয়। নানা রকম এক ধরনের উত্থান তারা ঘটানোর চেষ্টা করেছিল। ওসমান হাদির মূল হত্যাকারীরা গ্রেপ্তার হবার পর সেই পরিস্থিতির অবসান হলো। দর্শক, বর্তমানে কিন্তু অনেক বড় একটা সুখবর দিতে চাই। আগে অনেক বড় সুখবর, আমরা আমাদের হাদির বিচার পাইতে যাচ্ছি, বিচার পেয়ে যাব খুব তাড়াতাড়ি। কেন জানেন? হাদির আসামি ধরা পড়ছে, মেইন আসামি ওই যে ফয়সাল আর আলমগীর কলকাতার বনগাঁতে ধরা পড়ছে। ওরা পার হয়েছিল মেঘালয় বর্ডার দিয়া, পুলিশের কাছে যেটা বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে। তারা কোর্টে উঠাইছিল আজকে, কিন্তু কোর্ট থেকে তাদের জেলে পাঠিয়ে দিছে, যেটা নিয়ম আর কি। এই ধরনের আসামিকে রিমান্ডে দেওয়ার দরকার হয় না। কারণ কি জানেন? ওদের কাছে তো খুনি না, ওদের দেশের কাউকে তো খুন করে নাই। ওই দেশের আইন কি? বর্ডার ক্রস করে চলে গেছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, হয়তো পাসপোর্ট আছে, ভিসা নাই, এই আইনের মধ্যে জেলের মধ্যে পাঠিয়ে দিছে। এখন কথা হয়েছে আমরা কেমনে বিচার পাবো? এই যে আমি একটু আগে বললাম, এটা একটা খুশির খবর। কেমনে খুশির খবর হইলো? আসামি তো ভাই কলকাতার জেলে, তাহলে বাংলাদেশে বিচার হবে কিভাবে? নিশ্চয়ই বিচার হবে, এই আসামিকে দিয়ে দিবে। হ্যাঁ, ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসলেই এই আসামিকে দিয়ে দিবে। এই আসামিকে তুইলা দিয়া বাংলাদেশের হাতে, বাংলাদেশের সাথে হাত মিলাবে। এই যে গত 18 মাসে যেটুকু ক্ষতি হয়েছে না, সেই ক্ষতি পূরণ করার জন্য প্রথম যে কাজটা করবে
এই ফয়সাল আর আলমগীরকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিবে। আর ওরা ধৈরা নেন, যেটা বলবো সেটা সত্যি মনে করবেন না, ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এরা অনেক আগেই ধরা পড়ছে। কিন্তু এই ধরা পড়াটা পুরাটাই ভাই সাজানো নাটক, হ্যাঁ সাজানো নাটক। অনেক আগে থেকেই ধরা পড়ছে, এখন প্রকাশ করলো, কারণ ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসুক, ওই নির্বাচিত সরকারের হাতে তুইলা দিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্বটা গাঢ় করবে। গত 18 মাসে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ বলতে পারেন এই হাদির এই আসামিদেরকে আমাদের হাতে বুঝাই দিলে আমরা কি সত্যি সত্যি খুশি হমু না? নিশ্চয়ই আমরা খুশি হমু। আর নির্বাচিত সরকার বিএনপি যা কিছু করুক না কেন ভাই, এই বিচারটা যদি কইরা ফেলায়, ওরা কিন্তু প্রশংসায় ভাইসা যাবে। অতীতের অনেক কিছুই আমরা ভুলা যাব, এটা নিয়েই আলোচনা করব। আমার মনে হয় এদিকেই এগোচ্ছে, হ্যাঁ এদিকেই এগোচ্ছে। এই হাদির বিচার দিয়েই বিএনপি দেখবেন প্রশংসায় ভাইসা যাবে, এটা আপনারা নোট করে রাখতে পারেন। কিন্তু এখন আসি, হাদি যেখানে নির্বাচন করতে চাইছিল সেখানে যে পাটোয়ারি আসলো, হাদি শাহাদাত বরণের পর পাটোয়ারি ওই জায়গাটায় আসলো। হাদির জায়গায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, কত ভোটে হারছে? মাত্র 4900 ভোটে। হাদি থাকলে কিন্তু অবশ্যই পাস করতো, তাই না? হাদির জায়গায় আসাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট পাইছে। এমনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বেয়াদব বলি, মুরব্বীরা, হ্যাঁ সবাই বেয়াদব বলে। আর ওই বেয়াদবের বিরুদ্ধে আবার মামলাও হয়ে গেছে, সমন জারি হয়েছে। হায় হায় কি অবস্থা, চিন্তা করেন। শেষ পর্যন্ত আইনের কাছে নিয়ে তুইলা দিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে যাবে আপনাদের মনে হয়? না ভাই, ওরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, থামার লোক না। ও তো চাইতেছিলই তার নামে মামলাটা হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা পরে মিলাই নিয়েন হিসাবটা। ও চাইতেছিল কেউ আমার নামে মামলা করে না কেন? কারণ কি জানেন? ওর কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে একটা লোক এভাবে দিন রাত 24 ঘন্টা মাফিয়া, চান্দাবাজ এভাবে বলতে পারে না। এবং নির্বাচনের পরে উনি যখন এমপি হয়ে গেল, মির্জা আব্বাস সাহেব যখন এমপি হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, তারপরও কিন্তু থামে নাই। হ্যাঁ, তারপরও থামে নাই, বলেই যাচ্ছে। কারণ সে চাচ্ছিল তার নামে কেউ মামলা করুক। মামলা করলে লাভটা কি তাহলে? লাভ আছে ভাই, লাভ আছে। তার কাছে যে প্রমাণগুলো আছে সে এখন দিতে পারবে। প্রমাণ ছাড়া তো ভাই ওইভাবে চিৎকার করতো না রাস্তায়। নিশ্চয়ই তার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো এখন সে দিতে পারবে, মহামান্য আদালতকে বলতে পারবে আমার কি সত্যি কথা বলার স্বাধীনতা নাই, এই নেন প্রমাণ। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে? মানহানির মামলা যেটা হবার সেটাই হবে, সরি বইলা দিবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সরি বলার লোক? আমার তো মনে হয় তাকে আমার যেটা দেখা মনে হয়েছে ভাই, একেবারেই বিপ্লবী, পুরাটাই বিপ্লবী, আগাগোড়া পুরাটাই, কোনো আপোষ নাই। কেন আপোষ নাই জানেন? নীতির পথে চলে, ইমান ঠিক আছে, যার জন্য বুকের মধ্যে ওই জোরটা থাকে। এই ধরনের মানুষকে মাথা নত করানো যায় না, তো পারে না ভাই। আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে খেয়াল আছে যমুনার আশেপাশে এক ভাইকে, ওই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা, খুব মারতেছিল সবাই মিলা। ও টু শব্দ করছে, এভাবে দাঁড়ায় ছিল। যারা মারছে তারাই তো হরান হয়ে গেছে, খেয়াল আছে? কারণ এটা ইমানই জোর। ওইভাবে দাঁড়ায় থাকতে পারে কারা জানেন? যারা ইমানের জোর আছে তারাই পারে। যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে হার মানাইতে পারবে না, ও হার মানার মানুষ না। অপেক্ষায় থাকি নেক্সট কি হয়, হ্যাঁ আদালতে কি হয়, এই ব্যাপারটা দেখার খুব আমার আগ্রহ। তবে ওই বিচারের মধ্যে যদি বা একটা লাইভ প্রোগ্রাম করতো, মানে লাইভ ক্যামেরা থাকতো আর আমরা দেখতাম কি বলে, তাহলে ব্যাপারটা খুব জমতো। জানি না আদালত এই অনুমতি দিবে কিনা। ইদানিং খেয়াল করছেন, সবাই যা কিছু হয় আদালতে চলে যেতেছে, হ্যাঁ যা কিছু হচ্ছে আদালতে চলে যেতেছে। আচ্ছা, আদালতে যখন যায় দেখেন বিচারক বসে একটা চেয়ারে, আর এই সাইডে থাকে 2 জন উকিল, মানে এই একজন আর এই একজন আর উনি একজন, এই 3 জন মানুষ আলোচনা কইরা আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা ভোট দিলাম প্রায় 5 কোটি মানুষ, গণভোট, হ্যাঁ ভোটের পক্ষে। আর ওনারা ওই 3 জন মানুষ কিভাবে সিদ্ধান্ত নিবে বৈধ না অবৈধ,
এই সিদ্ধান্তটা কিভাবে নিবে এটা আমার মাথায় ঢুকে না। আরেকটা জিনিস আমার মাথায় ঢুকে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় নিজের মুখে বলল হ্যাঁ ভোট দিতে, আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন, একদম ব্যালট দেখায় বলছে এখানে হ্যাঁ ভোট দিবেন আর এখানে আপনার যাকে পছন্দ তাকে ভোট দিবেন, মানে জাতীয় ভোট। উনি নিজের মুখে বলছে, তারপরও কেন নিজের মুখে বলা কথাটাকে এখন কোনো মূল্য দিচ্ছে না, নিজেই মূল্য দিচ্ছে না? কারণ কি? ওনাকে দেখাতে এরকম মনে হয় না, ওনার চাল চলন সব কিছু আপনি খেয়াল করেন, পারফেক্ট জেন্টেলম্যান। হ্যাঁ ভাই, পারফেক্ট জেন্টেলম্যান। মনেই হয় না যে ওনার ভিতরে কোনো হিংস্রতা আছে বা কোনো রকম চালাকি আছে, ষড়যন্ত্র আছে ওনার ভিতরে, দেখলে কিন্তু বোঝা যায় না। সবসময় দেখেন সাদা শার্ট পরে, আর সাদা কাপড় পরার পিছনে একটা শান্তির প্রতীক আছে। সাদা মানেই তো শান্তি, তার মানে উনি শান্তি চায়। তাহলে কেন জুলাই সনদকে মেনে নিচ্ছে না? কেন ওনারা ওই আগের রাষ্ট্রপতিকে দিয়া প্রথম দিন, অর্থাৎ সংসদের প্রথম দিনটা শুরু করতে যাচ্ছে ভেজালের মধ্যে দিয়া? এর মধ্যেই শিশির মনির সাহেব বইলা ফেলছে রাষ্ট্রপতি যখন ভাষণ দিবে আমরা জামাতের কেউ থাকবো না, 11 দলের কেউ থাকবো না, আমরা বাইরে চলে আসবো। ওনার ভাষণ শেষ, তারপর আমরা আবার সংসদে ঢুকবো। কারণ ওনার কাছ থেকে শোনার মতো আমাদের কোনো ইচ্ছা নাই। আর উনি কি বলবে এটা আমরা জানি। উনি যদি জুলাইয়ের পক্ষে কথা বলে, হ্যাঁ ওই ভাষণ তো লেখা দিবে, জুলাইয়ের পক্ষে কথা থাকবে, কিন্তু ওনার মুখে জুলাইয়ের পক্ষের কথা শুনতে যাব কেন? উনি দেখে নাই কিভাবে তখন 36 দিনে মানুষ মারা হয়েছে, উনি দেখে নাই 16 বছর কিভাবে দেশ চালাইছে, উনি আয়না ঘর দেখে নাই, গুম হত্যায় উনি জানতো না, সবই তো জানতো, সবই তো চুপচাপ সহ্য করছে। উনি তো স্বৈরা শাসকের দোসর, তাহলে ওনার কাছ থেকে কেন আমরা জুলাই কথা শুনতে যাব? ওনার কোনো কথাই শোনার আগ্রহ নাই ওনাদের। ওনারা বলছে ওনারা সংসদের বাইরে চলে আসবে। দেখেন প্রথম দিনটাই শুরু হইলো কিভাবে, কিন্তু প্রশ্ন হইলো কেন কেন ওনারা রাজি হচ্ছে না? ওনারা কেন এখন বলতেছে যে আমরা ভোট পাওয়ার জন্য এই কথা বলছি, যে গণভোট, হ্যাঁ ভোট আমরা আছি, আমরা হ্যাঁ ভোটের সাথে আছি, গণভোটের সাথে আছি। মেজর হাফিজ সাহেব বলছে না, কি নির্লজ্জের মতো কথাটা বলছে। হ্যাঁ, আমার শুনতেই লজ্জা লাগতেছিল। কিভাবে উনি বলতে পারলো যে আমরা ভোটের জন্য, নির্বাচনের জন্য এই মিথ্যা কথাটা বলছি? চিন্তা করেন। কিন্তু আসল কথা হলো কেন মানতেছে না? আসেন এইটুক আলাপ কইরা ভিডিওটা শেষ করি। আমার যেটা ব্যক্তিগত ধারণা আপনারা একটু মিলাই নিয়েন। দেখেন জুলাই সনদকে স্বীকৃতি দিলে প্রথম কাজটা কি? জুলাই সনদটা তৈরি হয়েছিল কেন? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই তো। তার মানে কি ফ্যাসিস্ট সরকারের বিচারটা আগে করতে হবে জুলাই সনদকে মেনে নিলে, তাই না ভাই? শেখ হাসিনার বিচার করতে হবে, যারা জেলে আটকে আছে তাদের বিচার করতে হবে, ভারতের কাছে শেখ হাসিনাকে চাইতে হবে, কারণ উনি তো ফাঁসির আসামি। এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া মানে তো বিচারকে স্বীকৃতি দেওয়া। এই বিচার স্বীকৃতি না, এই বিচার কইরা দেখাইতে হবে। ওই জুলাই সনদে তাই লেখা আছে তো। আর কি আরেকটা ব্যাপার আছে ভাই, কি সেটা জানেন? যেটা ওই যে খায়রুল হক, বিচারপতি খায়রুল হক বাতিল করে দিয়ে গেছিল তত্ত্বাবধায়ক সরকার। তারপরে শেখ হাসিনা আইসা যতবারই নির্বাচন করছে উনি ক্ষমতায় থাইকা নির্বাচন করছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল না। 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে আসে সেটা কিন্তু এই জুলাই সনদপত্রের মধ্যে আছে। কিন্তু এখন যদি এটাকে স্বীকৃতি দেয় তাহলে তো ভাই 5 বছর পর যে নির্বাচন আসবে, এই নির্বাচনের সময় সরকার সইরা যেতে হবে, একদম তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ বুঝাই দিতে হবে। তাহলে তো ভাই ওই যে নির্বাচনের সুযোগ সুবিধা হবে না। আমি যদি সরকারে ক্ষমতায় থাকা নির্বাচন করতে পারি শেখ হাসিনার মতো, তাহলে তো আমি প্রশাসন সাজাইতে পারি। কোথায় ডিসিকে দিব, কোথায় ওসিকে দিব, কোথায় সচিবকে পাঠাবো, কোথায় আর্মিকে পাঠাবো, কোথায় পুলিশ পাঠাবো, কোথায় র্যাব পাঠাবো, কাকে কোথায় বদলি করব, সবই তো আমি নিজের মতো করে সাজায়া দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে কইরা ফেলাইতে পারি, যেটা 3 বার আমরা দেখছি। এখন যদি আমি মাইনা নেই এই জুলাই সনদ, তাহলে তো আমাকে 3 মাসের জন্য সইরা যেতে হবে, আর নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে তো সেই নির্বাচনের ফল অন্যরকমও হইতে পারে। আমার পক্ষে তো আর হইল না। এইটাও চিন্তা কইরা কিন্তু ওনারা ওই জুলাই সনদপত্রে স্বীকৃতি দিচ্ছে না, যার জন্য ওই দায়িত্বটা নিতে চাচ্ছে না। অথচ দেখেন জুলাই রক্তে ভেজা ওই চেয়ারে বসতে চায়, সংসদের ওই চেয়ারগুলো তো জুলাই রক্তে ভেজা, তো ওই চেয়ারে বসতে চায়। বিবেকে কি বাঁধবে না? নিশ্চয়ই বিবেকে বাঁধবে, নিশ্চয়ই বিবেকের ধ্বংসন হবে।
কিন্তু তারপরও কিছু করার নাই, কারণ কথা দিয়া ফেলাইছি। হয়তো আমি কথা দিয়া ফেলাইছি কাউকে যে আমি এই বিচারটা করুম না, এখন কথা ভাঙি কেমনে? কথা ভাঙতে গেলে তো ভাই আমাকেই ভাঙ্গা ফেলাইব, এরকম হইতে পারে না। তবে রাস্তা একটা আছে, সে রাস্তাটা কি জানেন? আমার মনে হয় ওনারা সে অপেক্ষাই করতেছে। সরকার নিশ্চয়ই মনে মনে চাইতেছে বিরোধী দল রাস্তায় ঝাঁপায় পড়ে না কেন, চারিদিকে ঝাঁপায় পড়লে তাহলে তো ওনারা বলতে পারে যে ভাই আমি তোমারে কথা দিছিলাম বিচার করুম না, কিন্তু উপায় নাই, দেশের মানুষ তো খেইপা গেছে, আমার তার কোনো উপায় নাই, আমাকে এখন ওই জুলাই সনদপত্রের স্বীকৃতি দিতে হবে। এটা বইলা কিন্তু দিতে পারবে। যদি আন্দোলন হয় তাহলে দেখেন মুখ রক্ষা হয়, আমি কথা দিছিলাম কথা রাখতে পারলাম না, এরকম কিছুর জন্য অপেক্ষা করতেছি কিনা সেটাও প্রশ্ন রেখে গেলাম। তারপরে ভাই মনটা আজকে ভালো, হাদির বিচার পেতে যাচ্ছি। হ্যাঁ ভাই, কনফার্ম থাকেন ঈদের পর পরই এই আসামিকে আমরা পাইয়া যাবো, এটা আমার মন বলতেছে। আপনাদের মন কি বলতেছে একটু লেখা জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।